আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি নুরে সানি। আজকে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ড্যাশবোর্ড চ্যালেঞ্জেস অফ রিস্ক টেকার কিংবদন্তি গ্রুপের যারা হচ্ছে উদ্যোক্তা, যারা হচ্ছে রিস্ক নিচ্ছে আহ, এবং উদ্যোক্তা হয়ে নিজেরা এবং অন্যের জন্য কিছু করছে, কর্মসংস্থানের ব্যবস্থা করছে, তাদেরকে নিয়ে আমাদের এই প্রোগ্রাম। আমরা নিয়মিতভাবে এই প্রোগ্রাম করে যাচ্ছি। তো গত পর্বে আমাদের স্ট্রিমইয়ার্ডের প্রবলেমের কারণে প্রোগ্রামটা মিস হয়েছে, বাট আজকে সবকিছু আশা করি ঠিক আছে। তো আমরা আমাদের আজকের গেস্ট জান্নাতুল ফেরদৌস, ই সলিউশন বিডি, তার অর্গানাইজেশন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন? সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওকে, রাইট। বন্ধুরা, আমরা আশা করি যে তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। কে কোথা থেকে আজকের এই প্রোগ্রামটা শুনছো তোমরা লিখে জানাতে পারো আমাদের সাথে। আমরা চেষ্টা করব আজকে সারা প্রোগ্রামেই তোমাদের সাথে থাকার জন্য। আমরা শুনবো জান্নাতুল ফেরদৌসের কিভাবে এই উদ্যোক্তা হওয়ার গল্প এবং কি কি ধরনের সমস্যা উদ্যোক্তা হতে যেয়ে সে ফেস করেছে এবং সেগুলি কিভাবে ওভারকাম করেছে। এবং সেই সাথে আমরা কিছু স্কিল যেগুলি হচ্ছে উদ্যোক্তাদের আসলে দরকার, এবং উদ্যোক্তাদের তাদের বিজনেসকে, তাদের উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়েও আসলে আমরা চেষ্টা করব এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করার জন্য। প্রোগ্রাম শুরু করার আগে আমি জাস্ট হচ্ছে সবাইকে একটু বলে দিচ্ছি যে আমাদের নিয়মিত যে প্রোগ্রামগুলি চলছে, আমাদের ড্যাশবোর্ড চ্যালেঞ্জেস অফ রিস্ক টেকার প্রতি সোমবার রাত 9টায় এই প্রোগ্রামটা কিংবদন্তি গ্রুপের পক্ষ থেকে নিয়মিত চলছে, এবং কিংবদন্তি গ্রুপের প্রথম স্পন্সর্ড প্রোগ্রাম এটা, আহ, যেটা হচ্ছে ড্যাশবোর্ড আমাদের এই স্পন্সরের সাথে যুক্ত আছে। এছাড়া হোয়াইট উইন্ডো অটোমোবাইলস, যেটা হচ্ছে প্রেরণা, এই প্রোগ্রামটাকে স্পন্সর করছে, এবং প্রতি শুক্রবার এই প্রোগ্রামটি হচ্ছে। আমাদের 20 মিনিটের আড্ডা হচ্ছে, 20 মিনিটের আড্ডা রবিবার আহ, আহ, থাকছে, এবং মঙ্গলবারও থাকছে। মঙ্গলবার আমাদের যে 20 মিনিটের আড্ডা, এবারের বিষয় থাকবে হচ্ছে আহ, গোপালগঞ্জ। গোপালগঞ্জের যারা আছো তারা চেষ্টা করবে এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হতে। আমাদের বৃহস্পতিবার বিডি ডায়াপার্স প্রেজেন্ট কিংবদন্তি প্রজাপতি জানা দম্পতিদের সুখ দুঃখ আনন্দ নিয়ে গল্প, এই প্রোগ্রামটা থাকবে। এবং আমাদের আরো যেটা হচ্ছে, যেটা শুরু হয়েছে হোয়াইট উইন্ডো গাইতে গাইতে গায়েন, এই প্রোগ্রামটাও আমাদের 1লা জুলাই থেকে 15 তারিখ পর্যন্ত চলমান আছে এবং এটা চলমান থাকবে। সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের যে কিংবদন্তি গ্রুপ নিয়মিতভাবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে আসছে, এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, আমাদের নিজেদের বন্ধুদের পাশেও। এই করোনাকালীন সময় যারা একটু সমস্যায় আছে স্বল্প সময়ের জন্য, তাদের পাশে কিংবদন্তি গ্রুপের আহ, অন্য বন্ধুরা দাঁড়িয়েছে, যেটা হচ্ছে মানবতার দেয়াল। এবং এখানে আমাদের যা মানে মোট কথা যাদের সামর্থ্য আছে তারা, আমরা এখানে একটা ফান্ড ক্রিয়েট করতেছি, এবং সেই ফান্ড দিয়ে যারা এই মুহূর্তে সমস্যায় আছে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। এটা চলমান, যারা যারা সহযোগিতা করতে চাও এখানে তোমরা করতে পারো। এবং করোনাকালীন সময়ে আমাদের ডক্টর বন্ধু যারা আছে তারা আমাদের সাথে নিয়মিতভাবে যুক্ত আছে, যেটা হচ্ছে অ্যানাউন্সমেন্টে, গ্রুপের অ্যানাউন্সমেন্টে তাদের সবার নাম এবং হচ্ছে কে কোন বিষয়ের উপর স্পেশালিস্ট এবং তাদের মোবাইল নাম্বার সবকিছু দেওয়া আছে। তোমাদের যে কোনো প্রয়োজনে আমাদের এই আন্তরিক ডাক্তার বন্ধুদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। তো যাই হোক, আমরা আহ, আর বেশি কথা বলবো না। হ্যাঁ, আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, আমরা কিংবদন্তি গ্রুপের পক্ষ থেকে যেটা শুরু করেছি, যে আমরা নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত মানুষের জন্য আহ, এক অল্টারনেটিভ শুক্রবার আমরা যেটা করছি তাদের জন্য রান্না খাবার সরবরাহ করছি। এবং এই কার্যক্রমটি আমাদের নিয়মিতভাবে চলছে। আমাদের ইচ্ছা এক সময় 365 দিন আমরা এই প্রোগ্রাম নিয়মিতভাবে চালাবো এবং আরো বড় পরিসরে চালাবো। এখন আমরা 200 মানুষের জন্য প্রতি ফ্রাইডেতে, অল্টারনেটিভ ফ্রাইডেতে আমরা এই প্রোগ্রাম চালু রেখেছি। এখানেও সবাইকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আর
এই গ্রুপের যে কোনো ধরনের ফান্ড এবং যেগুলো কালেক্ট হচ্ছে তার সম্পূর্ণ লিঙ্কে দেয়া আছে। তোমরা যে কেউ চাইলে অ্যাডমিন যে লিঙ্ক দেয়া আছে লিঙ্কে ঢুকে তোমরা এটা দেখতে পারো। ইভেন এই যে স্পন্সর, এই স্পন্সরের খরচ এবং কোথায় কি খরচ হচ্ছে সেগুলিও হচ্ছে অ্যাডমিন লিঙ্কের মাধ্যমে দেয়া আছে। অর্থাৎ এই গ্রুপের অ্যাডমিনটা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এই ধরনের ব্যবস্থাগুলি দেখতে। আমরা আর বেশি কথা না বলে আমাদের মূল প্রোগ্রামে চলে যাচ্ছি। জান্নাত, কিভাবে আসলে উদ্যোক্তা হয়ে ওঠা তোমার? থ্যাংক ইউ সানি, এন্ড থ্যাংক ইউ আমি আমাদের অ্যাডমিন নাজমুলকে দিতে চাই যে এরকম বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। অলমোস্ট 31, তাই না? 31,000। হ্যাঁ, সো এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য, 2000 ব্যাচের জন্য, যারা আমরা একসাথে একত্রিত আছি। তো আমি মনে করি এটার জন্য আসলে নাজমুলকে থ্যাংক ইউ না দিলেই না। এটা আমাদের জন্য অনেক বড় একটা জায়গা ক্রিয়েট হয়েছে। তো আমি শুরু করতে চাচ্ছি যে আসলে সবাই বলে নোয়াখালীর মানুষের বুদ্ধি বেশি, আসলে সেটা প্রমাণ হইলো না। আমরা সেটা দেখতে পেলাম যে আসলে আমাদের বন্ধু অনেক বড় একটা ক্রিয়েটিভিটির জায়গা, এটা আসলে এটা ব্রেন থেকে আসে। তো আমার কথা যদি বলতে চাই বন্ধু, আমি কি আমার লাইফের মানে স্টার্টিং থেকে কিছু বলবো, যদি মানে ক্যারিয়ার লাইফ বা আমার স্টার্টিং এরিয়া নিয়ে কি কিছু বলবো? তোমার এই উদ্যোক্তা যে তুমি আসলে হলা, এইটা সম্পর্কে বলো, কিভাবে হলা এই গল্পটা আসলে। আচ্ছা, ফার্স্টে তুমি আমাদেরকে এইটা বলে নাও যে তোমার অর্গানাইজেশনের নামটা কি এবং সেই অর্গানাইজেশনের কি ধরনের কাজ বা কি ধরনের প্রোডাক্ট, কি ধরনের সার্ভিস। আচ্ছা, আমার হচ্ছে বন্ধু এটা অল ইন ওয়ান সলিউশন, আমার মেইন মাদার কোম্পানি যেটা। দেন হচ্ছে আমার ওইটা হচ্ছে স্টুডেন্ট কাউন্সেলিং প্লাস হচ্ছে সাপ্লাইজের বিজনেস বিভিন্ন কোম্পানিগুলোতে। তো এটা হচ্ছে সাপ্লাইজের, ওইটা আমার অনলাইনে যেটা আছে ফেসবুকে, সেটা হচ্ছে ই সলিউশন বিডি, এভরিডে সলিউশন। এভরিডে সলিউশন বিডি, যে কোম্পানিগুলোতে এভরিডে যেসব প্রোডাক্টস গুলো লাগে, যেসব দরকারি স্টেশনারিজ থেকে এভরিথিং যা যা লাগে সবকিছুই আমার এখান থেকে সাপ্লাই করছি। তো আমার এই বিজনেস মূলত আমার 1 ইয়ার হয়েছে, 1 ইয়ার পাস করেছি, সেকেন্ড ইয়ার চলছে রানিং, খুব বেশি দিনের না। আমি যেহেতু জবে আছি বা জবে এখনো আছি, আমি 2015 থেকে জব করছি। 2010 থেকেই করছিলাম মূলত, কিন্তু সেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি। বাট 15 থেকে হচ্ছে রেগুলার যে পার্মানেন্ট জব যেটাকে বলা হয়, আমি সেটা করছি। আর পাশাপাশি আমার মানে যেটা হয়, আমার বসও আমাকে বলে যে তোমার মাথায় অনেক ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, লাইক বিজনেস নিয়ে কিছু চিন্তা ভাবনা থাকে, সবসময় আমার মাথায় কাজ করে। বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ টাইপের বিজনেস বা যেগুলো হচ্ছে মানে নতুন নতুন আইডিয়া আমার মাথায় ক্রিয়েট করে, যেগুলো নিয়ে আসলে আমার কাজ শুরু করা। তো সেখান থেকে আমি আসলে এখন দেখা যায় অনেকে বলে বিজনেস করতে হলে অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগে, অনেকে লাগে। আসলে সবকিছু যে শুধু ইনভেস্টমেন্ট ছাড়াও কিন্তু এখন বিজনেস করা যায়, অনেক বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে তাও কিন্তু না। এখন অনেক বিজনেস আছে যেগুলো হচ্ছে আমরা অনলাইনে করছি, যেটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে আমাদেরই অনেক ফ্রেন্ডদের, ওরা হচ্ছে ইম্পোর্ট করে নিয়ে আসছে, কিন্তু তাদের সেলিং এর প্রসেসটা, মার্কেটিং প্রসেসটা ওদের হয়তো ওভাবে জানা নেই। তো সে আমরা যদি অ্যাড হয়ে কাজ করি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমার অনেক বেশি ইনভেস্টের প্রয়োজন নেই। আমার ফ্রেন্ডদেরও হেল্প হলো, তারপর আমারও কাজ হলো। সেক্ষেত্রে আসলে আমার দেখা যায় আমার অনেক কিছু আছে, অনেকগুলো বিষয় থাকে যেগুলো আমরা এখন, অনেক ধরনের বিজনেস আছে যেগুলোতে ইনভেস্ট প্রয়োজন হয় না, ইনিশিয়াল অবস্থা অনেক বেশি ইনভেস্টের প্রয়োজন নেই। মোটামুটি আমি তোমার এই জায়গাটা একটু অ্যাড করছি। আমাদের কিংবদন্তি বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা এই প্রোগ্রামটা দেখতেছে,
যেরকম জান্নাতুল একটু আগে যে জিনিসটা বললো যে অনেকে হয়তো আমাদের কিংবদন্তি 31,000 মেম্বারদের মধ্যে কেউ হয়তো বিদেশ থেকে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করতেছে, ডেফিনেটলি। আবার এইদিকে জান্নাতুলের মতো আরো যারা আছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের সরাসরি অনলাইনের মাধ্যমে মার্কেটিং করছে। তো অনেক সময় হতে পারে যে আমাদের অন্য বন্ধুরা যারা ইম্পোর্ট করছে তাদের প্রোডাক্ট গুলি এই মার্কেটিং চ্যানেলের মাধ্যমে সেল করলে মানে সবার জন্যই হচ্ছে একটা উইন উইন সিচুয়েশন এখানে তৈরি হবে, বিজনেসের জন্য আসলে সবচেয়ে বড় একটা জায়গা। তো জান্নাতুল খুব ভালো একটা পয়েন্ট তুমি এখানে ইনক্লুড করেছো। এবং এই মুহূর্তে আমি আরেকটু সাথে বলে নেই, আমাদের ড্যাশবোর্ড চ্যালেঞ্জেস অফ রিস্ক টেকার এই প্রোগ্রামটা এই মুহূর্তে দেখছে হচ্ছে ডক্টর জিল্লুর রহমান রনি, আমাদের খুব ফেভারিট ডক্টর। হ্যাঁ, নিশান আমাদের নিশান চিটাং থেকে দেখছে এবং জান্নাতুল ফেরদৌসকে এবং আমাকে শুভেচ্ছা জানিয়েছে। এবং ইমতিয়াজ ঢাকা উত্তরা থেকে দেখছে। আশিকুর রহমান রাকিব তোমাকে শুভেচ্ছা জানিয়েছে, নাইস টু সি ইউ দোস্ত জান্নাতুল ফেরদৌস। তারপরে সৈয়দ চিস্তি ইসলাম, সে আমাদের প্রোগ্রাম দেখছে। নাজিরুল আলম আমাদের বন্ধু, সেও আমাদের এই প্রোগ্রাম দেখছে। তো হ্যাঁ, তুমি যেটা বলতেছিলা বলো। হ্যাঁ, তো বন্ধু আসলে হচ্ছে কি আমরা অনেকেই দেখা যায় বিজনেসের শুরুতে মানে অনেক কিছু আমরা চ্যালেঞ্জের মুখে পড়ে যাই। যে কোনো বিজনেসই আমি মনে করি চ্যালেঞ্জ আছে, কোনো বিজনেস চ্যালেঞ্জ ছাড়া নেই, চ্যালেঞ্জ থাকবেই, কিন্তু ওইটাকে ওভারকাম করতে হবে। সবাই বলে কম্পিটিটর বেশি, কম্পিটিটর থাকবে, বাট সেখানে কম্পিটিটরের জায়গাটায় আমি বলতে চাই যেখানে দেখা যাচ্ছে যে আমার একটা কোম্পানিতে আমি একটা প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছি, 10 জন ভেন্ডর 20 জন ভেন্ডর চলে আসছে, সাপ্লায়ার চলে আসছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার সাথে তোমার ওই কোম্পানির রিলেশনটা কেমন, সেটা একটা মেইন ফ্যাক্টর হয়। তোমার সাথে যদি কোম্পানির ওই ডিরেক্টর বা হচ্ছে যে পারচেজের যিনি থাকেন ওনার সাথে যদি ভালো রিলেশন থাকে, ওনার সাথে যদি কমিউনিকেশনটা আমাদের প্রপারলি হয়, তাহলে কিন্তু আমরা ওই জায়গাটা ভালো একটা জায়গা ক্রিয়েট করতে পারি। দেখা যায় তখন ওই আমার যে বিজনেসের পয়েন্ট অফ ভিউটা সলভ হয়। আচ্ছা, আর দেখা যাচ্ছে বন্ধু মানে অনেক সময় মানে বিজনেস করতে এসে প্রথম যারা আসে তারা আসলে বুঝে না যে কোন বিজনেসটা আমার সাথে যায়, কোন বিজনেসটা আমি করতে পারবো। সবকিছু একসাথে শুরু করে, তো যখন আসলে সবকিছু আমরা একসাথে শুরু করে দেই তখন আসলে আমাদের কাজগুলো এলোমেলো হয়। তো আমার মতে আমি যেটা করি, একটা কাজ মোটামুটি একটা জায়গায় নিয়ে একটা বিজনেস স্টার্ট করে ওইটাকে একটা জায়গা পর্যন্ত নিয়ে দেন আরেকটা কাজ শুরু করা উচিত। আদারওয়াইজ ওই বিজনেসটা বা ওই কাজটা সম্পূর্ণ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, তো আমাদেরকে আসলে সময় এবং যেমন এখন যে করোনা পরিস্থিতি বা এখন যে পুরো ওয়ার্ল্ডের যে অবস্থান, সেই অবস্থান থেকে যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে এখন আসলে সবাই ইনডিসিশনে ভুগছে যে কোন বিজনেসটা করব, কোন বিজনেসটা আমাদের করা উচিত, কোন বিজনেসটা করলে ভালো হবে আমাদের। তো এই জায়গাটায় আমি বেশ কিছু উপাচার্য, যেমন জগন্নাথ ইউনিভার্সিটির উপাচার্য মিজানুর রহমান স্যারের কথা বলবো। উনি অনেকগুলো রাইট আপ দিয়েছেন এই করোনাকালীন সময়। ইভেন প্রত্যেকটা রাইট আপ খুবই যুগোপযোগী, মানে যেগুলো খুবই উপকার আমাদের জন্য। আমি চাইলে এই গ্রুপের মধ্যে ওই রাইট আপ গুলো শেয়ার করতে পারি, সেটা সবাই পড়ে নিলে আমার মনে হয় অনেক উপকার আসবে। আর এই ধরনের যখন কোন ধরনের আর্টিকেল বা রাইট আপ থাকে যেগুলি হচ্ছে ক্যারিয়ার রিলেটেড বা বিজনেস রিলেটেড, যেটা আমাদের বন্ধুদের আসলে কাজে লাগবে, ডেফিনেটলি সেগুলি শেয়ার করা উচিত গ্রুপে, যাতে হচ্ছে অন্য অন্য বন্ধুদের কাজে লাগে এবং তারা ওইটা থেকে মোটিভেটেড হয়, তারা ওই রাইট আপ আর্টিকেল থেকে যাতে নিজেদের স্কিল ডেভেলপ করতে পারে, কোনো নতুন আইডিয়া জেনারেট করতে পারে। দরকার, খুবই দরকার। ওকে ওকে, তাহলে আমি ওগুলো অ্যাডমিন কাছে পাঠিয়ে দিব সেই রাইট আপ গুলো। শেয়ার দিলে হয়তো অ্যাডমিন অ্যাপ্রুভ করে দিবে, কোনো সমস্যা নেই।
যেগুলো আসলে পড়লে এখন উপকারে আসবে আমাদের এই মুহূর্তে, এই যে সিচুয়েশন, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি মনে করি সেগুলো আমাদের ভীষণ উপকারে আসবে। কারণ হচ্ছে উনার কথাগুলো, প্রত্যেকটা কথা খুবই ভ্যালুয়েবল কথা বলে উনি। আমার খুবই পছন্দের একজন মানুষ উনি। সো যেমন আমার আবার হচ্ছে যে এসিআই গ্রুপের এমডি সৈয়দ আলমগীর স্যার, ওনার কিছু রাইট আপ আছে, ওই রাইট আপ গুলো খুবই সুন্দর, মানে আসলে এই মুহূর্তে সময় উপযোগী রাইট আপ। সো এগুলো যদি আমরা মনে করি, আমাদের যারা ইয়াং জেনারেশন যারা কাজ করছে তারা যদি এই জিনিসগুলো পড়ে, কিভাবে কি করতে হবে এই প্যান্ডামিক টাইমে, এই সিচুয়েশন গুলোতে, সেগুলো ওদের অনেক কাজে আসবে। আর এই সময়টা সবারই, যেখানে বড় বড় কোম্পানিগুলোরই একটু অর্থনীতির যে জায়গাটা সেটা ডাউন হচ্ছে, তো সেই জায়গাটা আমি মনে করি যে আমাদের মানে ধৈর্য ধরে এই সময়টা, আমাদের এই ইয়ারটা বা আগামী 2 ইয়ার্স যদি আমরা এগিয়ে যেতে পারি ধৈর্য ধরে, তাহলে ইনশাআল্লাহ ওভারকাম করা যাবে। রাইট বন্ধু, আমি আবার তোমার কাছে আসতেছি, তার আগে আমি একটু বলে নেই, যেমন শহীদুল্লাহ আমাদের ফেনীর বন্ধু, সকল ফেনীর বন্ধুদের থেকে সে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে। আমাদের কন্টিনিউয়াসলি হচ্ছে যে জিনিসটা আসলে তুমি বলছিলে যে বিজনেসের এই ক্রিটিক্যাল সিচুয়েশনে ওভারকাম করার বিষয়গুলো নিয়ে, তো আমরা যদি দেখি যে প্রত্যেকটা বিজনেসেই হচ্ছে কি ক্রিটিক্যাল একটা টাইম, যেরকম এখন সব বিজনেসের ক্ষেত্রেই হচ্ছে, কিন্তু আবার এই বিজনেসের মধ্যেও অনেকে ওভারকাম করে যাচ্ছে, যারা হচ্ছে তার বিজনেসের মধ্যে একটু ক্রিয়েটিভিটি নিয়ে আসতে পারতেছে, কিভাবে হ্যান্ডেল করা যায়। যেরকম রেস্টুরেন্ট বিজনেস কিন্তু ব্যাপক হারে ধরা খেয়েছে, রাইট? কিন্তু আবার অনেককে দেখা গেছে যে অনেক রেস্টুরেন্ট এই টাইমে অনলাইন বিজনেসের মাধ্যমে তার বিজনেসটাকে চালু রাখছে। সে সেফটি, সিকিউরিটি, হাইজিন মেনটেন করে এবং তার কাস্টমারদেরকে সেই জিনিসটা শো করতেছে যে কিভাবে সে সেফটি এবং হচ্ছে হাইজিন মেনটেন করতেছে, যার ফলে তার ক্লায়েন্টরা, তার কাস্টমাররা সেই ট্রাস্টটা অর্জন করতে পারতেছে এবং তারা তাদের কাছ থেকে প্রোডাক্ট নিতেছে। এই জিনিসটা দরকার আসলে ব্যবসার জন্য গতানুগতিক চিন্তা করলে হবে না, আমাদের একটু সিচুয়েশন বুঝে ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করতে হবে। এখন আসলে বন্ধু যে সময়টা আমার এই যে বললাম বিভিন্ন জনের রাইট আপ পড়ে বা ইয়ে পড়ে, আমার সবার সব দিক চিন্তা করে আমার কাছে যেটা মনে হলো, এই এখন এই যে সময়টা, এই সময়টা যদি আমরা কৃষি ভিত্তিক বিজনেস শুরু করি, মানে যারা হচ্ছে মৌসুমে আমরা বিজনেস করি বা হচ্ছে খণ্ডকালীন বিজনেস করি বা ছোট ছোট বিজনেসম্যান, তাদেরকে বলবো আমি এই সময়টা কৃষি ভিত্তিক বিজনেস শুরু করা উচিত। আগামী 5 বছরে আমার মনে হয় না অন্য কোনো বিজনেস খুব ভালো চলবে কৃষি ভিত্তিক বিজনেস যতটা ভালো চলবে। আর কৃষি ভিত্তিক বিজনেসটা যদি আমরা মানে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি, যে শুধু বাংলাদেশে কেন, আমরা যদি বিদেশেও চিন্তা করি যে আমরা বিদেশেও এটা দিব, এক্সপোর্ট করব, বিদেশে পাঠাবো, তাহলে একটু বড় সড়ো আকারে যদি করতে পারি। যেমন এখন কিন্তু ইউএসএ তে খাবারের সংকট দেখা দিচ্ছে বা অন্যান্য কান্ট্রিগুলোতে খাবারের সংকট দেখা দিচ্ছে, তো সেই জায়গাগুলো মাথায় রেখে যদি আমরা ওভাবে বিজনেস গ্রো করি, আমার মনে হয় এটা একটা ভালো, যারা বিজনেসম্যান আছে তাদের জন্য অনেক ভালো একটা জায়গা হবে, তৈরি হবে। ওকে, এমনি বন্ধু তোমার ক্ষেত্রে একটু বলি যে তোমার যে এখন যে বিজনেস, সেই বিজনেসে তোমার একটা বিজনেস যেটা তুমি বলেছো যে ই সলিউশন বিডি, এই অর্গানাইজেশন থেকে তোমার হচ্ছে অফিস সাপ্লায়ার, বিভিন্ন স্টেশনারি সহ এই ধরনের প্রোডাক্টগুলি তুমি হচ্ছে তোমার ওখান থেকে সাপ্লাই হচ্ছে, রাইট? রাইট। ওকে, এটা অফিসের কি কি ধরনের স্টেশনারি? এটা কি শুধু স্টেশনারি নাকি এর বাহিরেও অফিসের অন্যান্য, মানে হচ্ছে যেমন ইভেন্টের সময় হয়, ইভেন্ট হয়, বিভিন্ন কোম্পানিগুলোতে ইভেন্ট হয়, প্রমোশন হয়, তারপর হচ্ছে ইয়ারলি অনেকগুলো গিফট চলে যায়, বিভিন্ন কোম্পানি, এক কোম্পানি আরেক কোম্পানিকে গিফট দেয়। হ্যাঁ, তো এই যে বিভিন্ন আইটেম থাকে, যেমন হচ্ছে সেটা টি শার্ট হতে পারে, সেটা বিভিন্ন গিফট আইটেম হতে পারে,
তারপরে অফিসের স্টেশনারি, বই খাতা কাগজ কলম যা যা দরকার, ডায়েরি, এই যে নতুন বছর আসতেছে, নতুন বছরের ডায়েরি, ক্যালেন্ডার, তারপর ইউনিক অনেকগুলো আইটেম অনেক সময় ওরা চায়। যেমন কিছু কিছু ডায়েরি আছে আমার কাছে হচ্ছে ডায়েরি প্লাস পাওয়ার ব্যাংক অ্যাড করা। ওই পাওয়ার ব্যাংকটা হচ্ছে পাওয়ার ব্যাংক প্লাস হচ্ছে তোমার ওই যে এটাকে কি বলা হয়, পেন ড্রাইভ, সবকিছু একটা জিনিসের মধ্যেই আছে। তো এই যে ইউনিক অনেকগুলো আইটেম অনেক কোম্পানি চায়, এরকম ইউনিক কিছু কিছু জিনিসপত্র আছে আমাদের এখানে। আমি আরো চেষ্টা করছি অন্যান্য শুধু অফিস আইটেমের মধ্যে না থাকতে, যেমন বাচ্চাদের কিছু খেলনা বা এক্সপেন্সিভ কিছু গাড়ি টাড়ি বা এরকম মানে ডিফারেন্ট প্রোডাক্ট ইন করতে যাচ্ছি। তোমার সেকেন্ড সেগমেন্ট শোনার আগে একটু বলে নেই, আমাদের ৩১,০০০ মেম্বার যারা আছে, যেই বন্ধুরা বিভিন্ন অফিসে আছে অথবা যেই বন্ধুদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের অর্গানাইজেশনে যদি কোনো ধরনের স্টেশনারি দরকার হয়, যেই ধরনের স্টেশনারি গুলি অফিসে নিয়মিতভাবে লাগে, অথবা কোনো ধরনের গিফট আইটেম, প্রমোশনাল আইটেম যদি দরকার হয়, তাহলে ই সলিউশন বিডির সাথে যোগাযোগ করলে আমাদের বন্ধু জান্নাতুল ফেরদৌস এই ব্যাপারে সহযোগিতা করতে পারবে এবং তার অর্গানাইজেশন থেকে সেই সলিউশনটা নিয়ে আসবে। তো ডেফিনেটলি ৩১,০০০ মেম্বারদের মধ্যে আমাদের অনেক বন্ধুদেরই এই ধরনের সাপোর্ট লাগতে পারে। আচ্ছা, তোমার এইটা বলো, এটা কি তুমি শুধু ঢাকা বেইজই করতেছো না, ঢাকার বাহিরে যেসব অর্গানাইজেশন আছে সেখানে? ঢাকার বাইরেও আমি এটা করছি, যেমন আমার হচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জের সাথেও কাজ হচ্ছে। ঢাকার বাইরে আমি চিটাগং এও করছি। তারপর হচ্ছে যেমন এই যে কিছুদিন আগে একটা ইয়ে ছিল আমার রংপুর আর গাইবান্ধা, সেটা একটা এনজিওর প্রোডাক্ট ছিল, এনজিও থেকে ওরা ইয়ে করেছে, আমি এখান থেকে কুরিয়ারে করে পাঠিয়ে দিয়েছি। ওকে, তোমার যদি ঢাকার বাহিরে কোনো ধরনের বিজনেস এক্সপান্ড করতে চাও, যে হয়তো ঢাকার বাহিরে তোমার পক্ষে সম্ভব না কোন একটা অফিস ভিজিট করা, তুমি কিংবদন্তি গ্রুপের বন্ধুদের হেল্প নিতে পারো। এখানের অনেক বন্ধু আছে, দরকার হলে সেই জায়গাটায় তোমার প্রতিনিধি হিসেবে তারা তোমাকে সাপোর্ট দিতে পারে। এইটা একটা হিউজ অপরচুনিটি। আমাদের কিংবদন্তি গ্রুপের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে এটা, যে একজন আরেকজনকে বিপদে আপদে অথবা হচ্ছে তার বিজনেসের ক্ষেত্রেও সহযোগিতা করবে। ডেফিনেটলি তোমার বিজনেস এক্সপান্ড করার যদি কোনো পরিকল্পনা থাকে, এইভাবে তুমি এগিয়ে যেতে পারো, এটা খুবই ভালো। আমরা একটু জানতে চাচ্ছি যে তোমার আমাদের এখানে যেরকম আসছে হচ্ছে জাকির হোসেন বন্ধু বলছে কৃষি ভিত্তিক বিজনেসের জন্য আমি একমত, রাইট? তোমার বিজনেস সাথে একমত পোষণ করেছে। রনি কুমিল্লা দাউদকান্দি 2000 মিলেনিয়াম ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছে। দীপু ধন্যবাদ। জান্নাতুল ফেরদৌস, অনেক কিছু জানতে পারছি আজকে তোমার মাধ্যমে। আমার বাইরে কাজ করার নিষেধ থাকায় হাইজেনিক হোম মেড ফুড নিয়ে কাজ করছি। গুড গুড, সবাই দোয়া করবে। অবশ্যই আমরা সবাই দোয়া করি, এবং হোম মেড ফুড এই মুহূর্তে এটা হচ্ছে খুব ভালো একটা, আর এটা খুবই ভালো হোমমেড ফুড গুলো। তবে এখানে একটা জিনিস আমি যেটা বলতে চাই, হোমমেড এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা প্রাইসটা মানে বেশি দেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো প্রাইসটা খুব বেশি না দিয়ে এটাকে একটা মিনিমাম, জাস্ট মিনিমাম পর্যায়ে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের প্রোডাক্টটা বেশি চলবে। যেহেতু এটা হোমমেড একটা বিষয় আছে, এটা হাইজিনিক থাকে, সবকিছু মিলিয়ে আসলে আবার অনেক সময় আমরা বাঙালি, আমরা তো একটু কম খরচটাও আমাদের মাথায় রাখি, তাই না? তো সেই ক্ষেত্রে আসলে আমাদের যদি মানে প্রাইসটাকে মিনিমাইজ করা যায় কিছুটা, তাহলে সেই ক্ষেত্রে আমার কাস্টমার পেতে কোনো সমস্যা হবে না। ওকে, এইখানে যেরকম আমাদের এই বন্ধু দীপু জাহান ও হোমমেড ফুডটা তৈরি করছে, এখন কি তোমার কি মনে হয় যে এইখানে তার প্রোডাক্টটাকে যদি আরো বেশি মানুষের কাছে নিয়ে যেতে হয়, শুধু প্রাইস ইফেক্ট নাকি আরো ও নতুন কোনো ইনিশিয়েটিভ কিছু নিতে পারে, যেগুলির মাধ্যমে ওর প্রোডাক্টটা আরো বেশি জনপ্রিয় হবে বা চাহিদা বাড়বে?
এরকম কোনো হ্যাঁ, আইডিয়া ওর যদি অনলাইন পেজ থাকে সেটা যদি বুস্টিং এ যায়, আর যেহেতু আমাদের এখানে 31,000 মেম্বার আমরা, সো আমাদের মাধ্যমেও এটাকে আরো এক্সটেন্ড করতে পারে। হ্যাঁ, আর আমাদের ম্যাক্সিমাম এখানে যারা আছি তারা কিন্তু ম্যাক্সিমাম টাইম বাইরে এখানে সেখানে খাচ্ছি, বা আমাদেরই বাচ্চাদের বার্থডে হচ্ছে বা হচ্ছে ম্যারেজ ডে হচ্ছে, অনেকগুলো প্রোগ্রাম, ছোট ছোট প্রোগ্রাম থাকে যেগুলো হচ্ছে আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি। তো সেই জায়গাটায় সে যদি ভালো একটা সার্ভিস দিতে পারে, আর আমি যেটা বলেছি যে হ্যাঁ, অন্যদের থেকে যদি আমি দেখি হ্যাঁ আমার অন্য জায়গা থেকে একটু প্রাইস মিনিমাইজ হচ্ছে, তাহলে কিন্তু এটা ওর কাস্টমার ধরার ক্ষেত্রে খুবই ভালো একটা ইফেক্ট হবে। কিন্তু সেই যে হাইজিন মেনটেন করতেছে তার ক্লায়েন্ট এটা জানবে কিভাবে? না, সেটা তো তোমার খাবারের প্যাকেট, খাবারের সবকিছু, আমি যখন একবার কারো থেকে নিব, নেওয়ার সময় আমি তার প্যাকেজিং দেখে, তার যে সে টিস্যু ইউজ করলো কিনা, বাইরে পলিব্যাগ গুলো কেমন পলিব্যাগ দিল, কোন কোয়ালিটির পলিব্যাগ দিল, এভরিথিং দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে সে হাইজিনিক মেনটেন করছে কিনা। যেমন এখন যদি আমি বলি পিৎজা হাট বা এই ধরনের যারা আছেন, কেএফসি, তারা কিন্তু যখন প্যাকেজিং গুলো করছেন, প্যাকেজিং এর সাথে কিছু কিছু ছোট ছোট প্যাকেট দিয়ে দিচ্ছেন, যেটা হচ্ছে গিয়ে হাইজেনিক মেনটেন করে, হচ্ছে যে এটাকে কি বলা হয়, অ্যালকোহল টাইপের কিছু প্যাকেট দিয়ে দিচ্ছেন ওই খাবারের এক সাইডে, যাতে যখন খাবারটা ওপেন করবে, ওপেন করার আগে যেন হাতটা মুছে নেয় বা ইয়ে করে নেয়। এটা এক্সট্রা একটা জিনিস, এক্সট্রা কিছু টুকিটাকি জিনিস যদি আমরা অ্যাড করে নেই, তখন কিন্তু এটা আমাদের জন্য অনেক ভালো এডিশন হয়। হ্যাঁ। জান্নাত, তোমার জন্য আমাদের মামুন মোল্লা লিখেছে, বন্ধু জান্নাতুল ফেরদৌস, ইফ ইউ উড লাইক টু এক্সটেন্ড ইউর বিজনেস, আই এম রেডি ফ্রম কক্সবাজার। তুমি যদি কক্সবাজারে তোমার বিজনেস এক্সপান্ড করতে চাও, আমাদের এখানে মামুন মোল্লা আমাদের বন্ধু, সে তোমাকে সে এখানে সহযোগিতা করতে পারে। আমরা আসলে এটাই চাচ্ছি যে এক আমি বন্ধু ওটা আরেক বন্ধু। অবশ্যই, আমি কক্সবাজারেও আমার কিছু কিছু কার্যক্রম আছে, ম্যাক্সিমাম এনজিও গুলা কিন্তু কক্সবাজারে। সো সেক্ষেত্রে যদি তার অভিজ্ঞতা থাকে, আমি সেটা আমি তাকে অ্যাপ্রিসিয়েট করবো এবং আমি তাকে স্বাগতম জানাই যে আমার সাথে অ্যাড হওয়ার জন্য বা আমাকেই সুযোগ দেওয়ার জন্য, তাকে Great, ধন্যবাদ great. জানাবো। আর ইনশাআল্লাহ আমি আমার নাম্বার বা আমার ফেসবুক আইডিতে সে নক করলে আমাকে পাবে। ওকে, তোমাকে আমি বলে দিচ্ছি যে এই প্রোগ্রামের পর তোমার যেই পেজ, সেই পেজের লিংকটা তুমি এখানে শেয়ার করবা, যাতে আমাদের সব বন্ধুরা সেটা দেখতে পারে এবং সেখানে যোগাযোগ করতে পারে। আর একই সাথে তুমি চাইলে তাদের সাথে তোমার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারো, কোনো সমস্যা নাই। তোমার মতো এটা তুমি বুঝবা। আমি আবার বলি যে আমাদের আজকের যে প্রোগ্রামটা আসলে চলছে, ড্যাশবোর্ড, আমাদের যে স্পন্সর, ড্যাশবোর্ড হচ্ছে একটি কিংবদন্তি গ্রুপে আহ, আমাদের বন্ধু জাবেদ, তার অর্গানাইজেশন, এবং এটা হচ্ছে জাপান থেকে সরাসরি কার ইম্পোর্ট করা হয় এবং সেই গাড়িগুলি আহ, আহ, এখানে হচ্ছে খুব ভালোভাবে এবং ভালো কোয়ালিটির গাড়ি ইম্পোর্ট করে তাদের কাস্টমারদের কাছে সেল করা হচ্ছে। এবং জাভেদ খুবই ভালো করতেছে, এবং আমরা বলবো কিংবদন্তি সকল বন্ধুদের, যদি কেউ কোনো গাড়ি নিতে চায়, তাহলে আমরা অবশ্যই বলবো ড্যাশবোর্ডের সাথে যাতে যোগাযোগ করে। জান্নাত, তুমি একটু বলো যে তোমার এই বিজনেস শুরু করার ক্ষেত্রে বাধা কি ছিল? বাধা তো তেমন, আমার অ্যাকচুয়ালি আমি বিজনেসটা শুরু করেছি আমার শখের থেকে। আর শখের চেয়েও যখন আমি জবে জয়েন করেছি, জবে জয়েন করার পরে বিভিন্ন প্রতিষ্ঠানে যখন জব করেছি, আমি এ নিয়ে 3-4টা প্রতিষ্ঠানে জব করেছি। তো আমার বসটাই আমাকে বলতো যে তোমার বিজনেস ক্রিয়েটিভিটি অনেক ভালো, বিজনেসের যে মেন্টালিটি ওটা অনেক ভালো। তো সেই জায়গা থেকে আসলে আমি একটু আগ্রহটা পাই। তো আমি তখন থেকে আস্তে 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 গত 2 বছর ধরে চিন্তা ভাবনা করে 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 ট্রেড লাইসেন্স করলাম, আস্তে আস্তে হচ্ছে এটার টিম করলাম, ব্যাংক অ্যাকাউন্ট খুললাম, তারপর হচ্ছে তোমার এটাকে কি বলে, ভ্যাট চালান।
মানে এভরিথিং আমি আসলে আমি যে মানে 2 নাম্বার ওয়ে যেন কোনোভাবে আমার বিজনেস ইফেক্ট না ফেলে, সেই জায়গাগুলো আমি প্রথমেই চেষ্টা করলাম যে এগুলো সব যেন ঠিক থাকে। গভর্নমেন্ট কোনো রুলস যেন আমাকে না ফাঁকি দিতে হয়, ওগুলো ঠিক রেখেই আসলে আমি আমার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর আমার বিজনেসে তেমন এখনো পর্যন্ত বাধা আসে নাই। এই মুহূর্তে যেটা হচ্ছে করোনার জন্য হয়তো কিছুটা স্লো হলেও আমার মনে হয় না তেমন কোনো বাধা এসেছে। আর আমার এখানে আমার খুব বেশি যে ইনভেস্টের প্রয়োজন হয়েছে তাও না, আমি খুব সীমিত পরিসরে ইনভেস্ট করে আমার এই বিজনেস শুরু করেছি। আমার বিজনেসের আরেকটা পার্ট আছে বন্ধু, সেটা হচ্ছে স্টুডেন্ট কাউন্সেলিং। বিভিন্ন কান্ট্রিতে স্টুডেন্টরা পড়তে যায়, সেই বিষয়টা নিয়ে আমি কাজ শুরু করেছি। যেমন চায়না আমার প্রায় 100টার উপর ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট আছে। মালয়েশিয়াতে তোমার প্রায় 30টার মতো ইউনিভার্সিটির সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে। আর অন্যান্য কান্ট্রিগুলোর সাথেও আমি কন্ট্যাক্ট করছি। এখন একটু আপাতত বন্ধ আছে ওই জায়গাটা, কারণ হচ্ছে আমাদের এই করোনাকালীন সময়, তাই একটু ওই জায়গাটা বিভিন্ন কান্ট্রির সাথে যোগাযোগ একটু স্থগিত রেখেছি। ইনশাল্লাহ আবার শুরু করব, হয়তো আমি আর 2 মাস পরে অক্টোবর বা নভেম্বর থেকে স্টার্ট করব। ওকে জান্নাত, এই জায়গাটায় আমি আরেকটু অ্যাড করি যে আমাদের 31,000 বন্ধুদের সকলের উদ্দেশ্যেই বলছি, যারা দেখতেছে অথবা পরবর্তীতে যারা এই রেকর্ডিং প্রোগ্রাম দেখবে, আমাদের জান্নাতুল ফেরদৌসের একটা অর্গানাইজেশন যেটা হচ্ছে অল ইন ওয়ান সলিউশন, অল ইন ওয়ান সলিউশন, যেটা হচ্ছে স্টুডেন্ট কাউন্সিলিং, এবং যার মাধ্যমে হচ্ছে বিদেশে স্টুডেন্ট যদি পড়তে যায় সেই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন আছে যার মাধ্যমে সে এই ব্যবস্থা করে দিতে পারবে। যদিও এটা আমরা আমাদের জন্য একটু টাফ, অলরেডি আমরা পড়াশোনা বোধহয় প্রায় শেষ করে ফেলছি, তারপরেও আমাদের ছোট ভাই বোন এবং অন্যান্য যারা কেউ যদি বিদেশে পড়তে যেতে চায়, তো সেই ক্ষেত্রে ভালো ইউনিভার্সিটিগুলি সার্চ করা, ভালো সাবজেক্ট সার্চ করা, এবং একটা গাইডলাইন আমার মনে হয় জান্নাতুল ফেরদৌসের এখান থেকে পাওয়া যাবে। ডেফিনেটলি আশা করি অনেকেই হয়তো যোগাযোগ করবে। আরেকটা জিনিস হচ্ছে জান্নাতুল ফেরদৌস যেটা বললো যে ই সলিউশন বিডি যেরকম বিভিন্ন অর্গানাইজেশনের স্টেশনারি সহ অন্যান্য আইটেম নিয়ে কাজ করছে, তো সেইখানে খুব ইম্পর্টেন্ট ও কয়েকটা কথা বলেছে। একটা হচ্ছে যেরকম ট্রেড লাইসেন্স তো মাস্ট, তারপরে হচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশন, কারণ বিভিন্ন কর্পোরেট গুলিতে যখন কোনো ধরনের পণ্য ডেলিভারি দেওয়া হবে, ডেফিনেটলি তার বিলের সাথে ভ্যাট রেজিস্ট্রেশন এবং ভ্যাট চালান থাকতে হবে। এবং একই সাথে হচ্ছে হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট, কারণ হচ্ছে এইসব পেমেন্ট গুলি সাধারণত হচ্ছে অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে পেমেন্ট হয়ে থাকে। এই জিনিসগুলি আসলে খুব গুরুত্বপূর্ণ। তো যারা বিজনেস করতে চাও তারা আমরা বলবো যে তোমরা কাগজপত্রের ক্ষেত্রে খুব বেশি একটা টাকা খরচ হয় না কিন্তু বন্ধু, অনেকে আসলে আমরা ভয় পাই বিজনেসের শুরুতে, এই জিনিসগুলো নিয়ে ভীষণ ভয় পাই, কিন্তু আমি দেখেছি খুব বেশি একটা টাকা পয়সা খরচ হয় না বা খুব বেশি একটা ঝামেলা হয় না। হ্যাঁ, আমার যেমন আমি যদি ভ্যাট চালানের কথা বলি, সেটাতে হচ্ছে গিয়ে তোমার মান্থলি একটা যদি তোমার খুব বেশি লাভ না থাকে, মিনিমাম একটা গভর্নমেন্ট ট্যাক্স থাকে যেটা হচ্ছে তোমার দিতে হয়। আর ট্যাক্সের যেটা টিন যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে তোমার ইয়ারলি একটা চার্জ, একদম মিনিমাম একটা চার্জ দিতে হয়। তো এই জিনিসগুলো যদি আমরা ক্লিয়ার রাখি, তাহলে মানে আমরা যখন বড় করে বিজনেস করব বা বড় আকারে যাব, তখন খুব একটা বেশি এটা ইয়ে হবে না, মানে ইফেক্ট হবে না। খুব বেশি একটা আমাদের যে না, আমাদের অনেকে ভয় পায় ট্যাক্স ভ্যাট দিতে ভয় পায়, আসলে এই জায়গাটা ভয়ের কিছু নেই। যারা হচ্ছে গিয়ে না দিতে 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 অনেক সময় দেখা যায় এটা অনেক বড় অ্যামাউন্ট দাঁড়ায় যায়, আর তখন গভর্নমেন্টের পক্ষ থেকে অনেক সময় অনেকগুলো ঝামেলা হয়। সেই ঝামেলাগুলো যাতে না হয়, আমাদের প্রথম থেকেই একদম শুরু থেকেই এটাকে মানে এটা যদি আমরা কন্টিনিউ করতে থাকি, তাহলে খুব বেশি একটা ঝামেলা হবে না। ওকে, গ্রেট। আমরা একটু সকলের বন্ধুদের উদ্দেশ্যে আবার একটু বলে নেই
যে আমাদের এই প্রোগ্রামের নাম হচ্ছে যে রিস্ক টেকার, চ্যালেঞ্জেস অফ রিস্ক টেকার, যেটা ড্যাশবোর্ড আমাদের স্পন্সর করছে এই প্রোগ্রামটা। এই রিস্ক টেকার শব্দটাকে যদি আমরা একটু আজকে এইখানে একটু বিশ্লেষণ করি, আমরা রিস্ক টেকার কাদেরকে বলছি? আমরা রিস্ক টেকার বলছি হচ্ছে যারা রিস্ক নিচ্ছে, রিস্কটাকে চেক করতেছে যারা। অর্থাৎ আমরা যারা জব করি তারা কিন্তু রিস্ক টেকার না। রিস্ক টেকার হচ্ছে তারা যারা হচ্ছে নিজের বিজনেস। নিজের কর্মসংস্থান নিজে করছে, প্লাস অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে, তারাই রিয়েল রিস্ক টেকার। ঠিক আছে? তো রিস্ক টেকার, যে জিনিসটা রিস্ক টেকার হওয়ার জন্য বা হচ্ছে উদ্যোক্তা হওয়ার জন্য এই বিষয়গুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে সবার আগে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলি, তুমি আমার সাথে পরবর্তীতে শেয়ার করো। সেটা হচ্ছে অ্যাম্বিশন। একটা অ্যাম্বিশন আসলে প্রত্যেকের থাকা দরকার, যে হ্যাঁ আমি আসলে এই বিজনেসটা শুরু করব, বা আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব, এই সার্ভিসটা নিয়ে কাজ করব, বা আমি নিজেকে একজন বিজনেসম্যান হিসেবে প্রতিষ্ঠা করব। এই যে একটা অ্যাম্বিশন, এরকম একটা অ্যাম্বিশন প্রত্যেকটা মানুষের আসলে থাকা দরকার যদি সে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। শুধু অ্যাম্বিশন থাকলেই হবে না, বা কাজ করলেই হবে না, যেটা আসলে আমাদের হয় তার একাগ্রতা থাকতে হবে, তার রাইট ধৈর্য থাকতে হবে, একাগ্রতা থাকতে রাইট হবে। তাকে ধৈর্য ধরেই বিজনেস বিজনেস অনেক ইজি বাট অনেক কঠিনও। সেটা হচ্ছে তোমার যদি ধৈর্য না থাকে তুমি বিজনেসকে কন্টিনিউ করতে পারবে না। তোমার বিজনেসকে কন্টিনিউ করতে হলে অবশ্যই তোমার ধৈর্য ধারণ করতে হবে। ওকে, গ্রেট। খুব ভালো ভালো পয়েন্ট জান্নাত আমাদের সাথে শেয়ার করছে। আমি আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে যে বিজনেস আসলে অনেকেই করে, অনেকে বিজনেস করে, কিন্তু সবাই কি রাইট। বিজনেস সাকসেস হইতে পারে? পারে না। অনেকে আর পিছিয়ে যায়। আরেকটা আরেকটা বন্ধু আরেকটা পয়েন্ট আমি বলি, সেটা হচ্ছে অবশ্যই। কমিটমেন্ট। কমিটমেন্টের বিষয়টা খুবই জরুরি একটা বিষয়। তুমি ওকে। যদি কাউকে কমিটমেন্ট করে থাকো, যে তুমি কমিটমেন্ট এন্ড টাইম, এই দুটো জিনিস মেনটেন করা খুবই জরুরি। টাইম যদি আমি মেনটেন না করি, ইভেন কমিটমেন্ট যদি আমি ঠিক না রাখি, বিজনেস খুব বেশি একটা দূর যেতে পারবে না। রাইট। এই দুটো জিনিস বিজনেসের ক্ষেত্রে খুবই দরকার, বিজনেসের ক্ষেত্রে কমিটমেন্টটা আসলে খুব ইম্পর্টেন্ট, যে হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। আর যেটা টাইমটাও যে ইম্পর্টেন্ট। জিনিসটা আহ, বলা হলো, তো সেই জিনিসটা আসলে ওইখানে এনশিওর হবে। তো আবার যেই টাইমে বলা হবে সেই টাইমে এই জিনিসটা দেওয়া হবে। রাইট। বর্তমানে যদি অনলাইন সেই টাইম, বিজনেসের ক্ষেত্রে হ্যাঁ, যদি সবচেয়ে বন্ধু বড় সেই সমস্যা টাইমটা হচ্ছে আমরা ম্যানেজ না করতে পারি, যে সেই টাইমে আমি দিতে পারছি না ডেলিভারি, তাহলে কিন্তু আমার একটা ফোন দিয়ে যদি তাকে বলে দেই যে আমার এই প্রবলেমের জন্য আমি এই সময় দিতে পারবো না, তার কাছ থেকে সরি বলে নেওয়া এবং নতুন করে টাইম নিয়ে নেওয়া, এটা খুবই জরুরি। great। এই এই এটা আসলেই খুব জরুরি, কারণ অনেক সময় হয় যে হ্যাঁ কোনো কারণে আমরা হয়তো রাইট টাইমে হয়তো ডেলিভারি দিতে পারতেছি না, কিন্তু রাইট। আমরা যদি একটু কমিটমেন্ট, আমাদের কমিউনিকেশনটা যদি একটু ভালো থাকে, আমরা যদি একটু যোগাযোগ করে তাদেরকে একটু বলি যে হ্যাঁ এই সমস্যার কারণে একটু ডিলে হচ্ছে, হয়তো আগামীকালের মধ্যে পৌঁছে যাবে, তাহলে দেখা যায় যে পরবর্তীতে এই জায়গাটায় হচ্ছে আমার ক্লায়েন্ট বা আমার কাস্টমার আমার উপর ফেড আপ হয় না। সে হয়তো চিন্তা করে যে না, হয়তো একটু সমস্যায় পড়েছে, এবং যেহেতু কমিউনিকেশনটা ঠিক আছে, সে তার বিজনেসটা কন্টিনিউ করে যায়। অনলাইন বিজনেসের ক্ষেত্রে একটা বড় সমস্যা যেটা হয় বাংলাদেশে হচ্ছে, সেটা হচ্ছে যে আহ, যেই প্রোডাক্টটা, যেই কোয়ালিটির প্রোডাক্ট কাস্টমার চিন্তা করে প্রোডাক্টটা নিচ্ছে, নেয়ার পর দেখলো যে সেই কোয়ালিটিটা কোয়ালিটির ঠিক প্রোডাক্ট থাকছে না। না। তো এইটার ক্ষেত্রে কি তুমি কিছু বলতে চাও এই সমস্যাটা ক্ষেত্রে? এটা আসলে আমাদের বাঙালিদের একটা খুবই খারাপ একটা দিক বলবো। যারা অনলাইন বিজনেস করছে, প্রোডাক্ট দেখাচ্ছে একরকম কিন্তু দিচ্ছে অন্যরকম। হুম। তো আমি বলবো এই জায়গাটায় যদি যারা এখন নতুন ভাবে অনলাইনে আমাদের ফ্রেন্ডরা আসছে, আমি আমার ফ্রেন্ডদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছ ঠিক সেম প্রোডাক্টটাই দেওয়ার চেষ্টা করো, আর সেম কোয়ালিটি মেনটেন করো। যদি একবার তুমি কাস্টমার হারায় ফেলো, সেকেন্ড টাইম কিন্তু কাস্টমার পাবা না। আর সেকেন্ড টাইম সেম কাস্টমারটা পাওয়া তোমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ সে বুঝে যাবে যে তুমি তার সাথে ২ নাম্বারই করছো। তো জান্নাত, এখানে একটা জিনিস বলি, যেরকম যেই প্রোডাক্টটা দেখাচ্ছে, ঠিক আছে, হুম, সাপোজ হচ্ছে আমি এই আহ, এই চার্জারটা দেখালাম। হুম, হ্যাঁ, এখন যখন আমি অনলাইনে চার্জারটা দেখাবো,
সে কিন্তু অনলাইনে চার্জারটা দেখে বুঝতে পারবে না এটা আসলে অরিজিনাল কিনা, বা রাইট। আমি একটা লো কোয়ালিটি চার্জার দেখালাম এখানে, এবং পরবর্তীতে লো কোয়ালিটি চার্জারটাই যদি আমি তার কাছে হচ্ছে পাঠাইলাম, কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে, আমার কাস্টমার যখন এই প্রোডাক্টটা পাবে, পাওয়ার পর কিন্তু দেখা যাবে যে সে তার এক্সপেকটেশন লেভেল ডাউন হয়ে এটা যাবে। ব্যাড ইফেক্ট, অনেক ব্যাড ইফেক্ট হয়। মানে রাইট। এটা আসলে একটা কোম্পানির জন্য, একটা বিজনেসের জন্য খুবই বাজে একটা ইফেক্ট আসে। এইটার জন্য তোমার কোনো সলিউশন আছে যে কি করা যায়? না, এটার জন্য আমি যারা কোম্পানির ওনার বা যারা বিজনেসম্যান, আমি তাদেরকে বলবো তোমরা আসলে ভালোটা দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, যেমন হচ্ছে যদি আমার প্রাইস আমরা যেটা দেখি, চায়নাতে যদি এখন আমরা প্রোডাক্ট বানাতে যাই, যেটা 2 টাকা দিয়েও বানানো যায় আবার 2 লাখ টাকা দিয়েও বানানো যায়, তাই না? তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো মিনিমাম কোয়ালিটিটা মেনটেন করা। কোয়ালিটি এনশিওর যদি করতে পারি তাহলে আমার মনে হয় কোয়ালিটি এনশিওর, কমিটমেন্ট, টাইম এন্ড আমার যে কাজের যে সার্ভিসের যে মানে টাইমিং, এইগুলো যদি আমি ঠিক রাখতে পারি, ইনশাল্লাহ আমার মনে হয় না বিজনেসে খুব একটা নেগেটিভ কোনো ইফেক্ট আসবে, আমার বিজনেস এগিয়ে যাবে ইনশাল্লাহ। এটাই আমি আশা করি। জান্নাত, তোমার সাথে আমি একটু অ্যাড করি এখানে। আমি যেটা যেটা বলবো, এই সমস্যার সমাধানে আমার কাছে মনে হয় যে আমরা একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে যে আমরা মোট কথা যে বিজনেসম্যান, সে যদি হচ্ছে প্রোডাক্টটা তার তার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা সিলেক্ট করার ক্ষেত্রে এরকম করে যে আহ, এই প্রোডাক্টটা আমি ব্যবহার করলে এই কোয়ালিটির প্রোডাক্টটা নিব কিনা, রাইট। নিজে চিন্তা করে যে আমি নিজে স্যাটিসফাই কিনা এই কোয়ালিটির প্রোডাক্টের উপর। আমি যদি স্যাটিসফাই হই, তখন আমার কাস্টমারদের কাছে আমি এটা থ্রো করতে পারি যে ওকে, এই প্রোডাক্টটা, কি বলো? সেটাই। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে কাস্টমার কিন্তু আমার বিভিন্ন ধরনের থাকে। কিছু কাস্টমার আছে, হ্যাঁ আমার কম প্রাইসে কম কোয়ালিটির প্রোডাক্ট নিবে। আবার কিছু কাস্টমার থাকে যে না আমার বেশি টাকা নাও, তাও আমাকে ভালো প্রোডাক্ট দাও। আবার কিছু কাস্টমার আছে যে না আমাকে একটু কম প্রাইসের মধ্যে মোটামুটি ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট দাও। তো আমাকে সবকিছু মাথায় রেখেই কাজ করতে হবে। ওকে, আমরা যে বিষয়গুলো নিয়ে বলছিলাম, যে একজন উদ্যোক্তার জন্য যেই ধরনের কোয়ালিটি থাকা দরকার উদ্যোক্তার, যেটা আমরা বলছিলাম যে অ্যাম্বিশন থাকা দরকার, এবং তার কমিটমেন্ট থাকা দরকার, সেই সাথে হচ্ছে তার অনেস্টি থাকা দরকার, অনেস্টলি। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উইলিংনেস টু লার্ন, মানে তার শেখার আগ্রহ। আমরা নতুন আমি নতুন আসলে কিছু জিনিস নিয়ে আসা, নতুন নতুন ভাবে যেমন টাইম কিন্তু বলে দেয় যে মানে এখন যে করোনার সময়টা, এই সময়টা হুম, যদি আমার আগের যে বিজনেস সেটা ধরে যদি বসে থাকি, তাহলে কিন্তু আসলে আমার খুব একটা ভালো কিছু হবে না। আমাকে টাইমের সাথে সাথে চেঞ্জ হতে হবে। রাইট, সময়ের সাথে চেঞ্জ হতে হবে। এখন এই যে উইলিংনেস টু লার্ন, আমাকে প্রতিনিয়ত নতুন কিছু শিখতে হবে। তো শিখতে একজন হবে। একজন ওনার এই লার্নিংটা কোথায় পাবে, তোমার কি মনে হয়? এখন এখানে যখন দেখা যাচ্ছে আমাদের যারা ফ্রেন্ডরা আছে তারা মোটামুটি সবাই আমরা ফেসবুক বা অনলাইন বা গুগল নিয়ে কাজ করে থাকি, বা এগুলোর সাথে আমরা খুব অ্যাটাচ, তাই না? হুম, তো অনলাইন বা গুগলে যদি যাই, হাজার হাজার বড় বড় বিজনেসম্যানরা কিভাবে কি করেছে বা কোন জায়গা থেকে কিভাবে কি করা যায়, সব এভরিথিং দেওয়া আছে গুগলে। ওকে, আমরা সেগুলো সার্চ করলেই পেয়ে যাবো। তো যে কোনো ঝামেলা আমরা যদি ফেস করি, যে হ্যাঁ আমার এই ঝামেলাটা হচ্ছে, তাহলে এটা একটু আমি গুগলে যেয়ে দেখি, অথবা যারা বিজনেসম্যান আছে আমাদের আশেপাশে তাদেরকে সাথে একটু কথা বলে দেখি, যে আমাদের বাপ চাচারা আছে বা আমাদের প্যারেন্টস এর মধ্যে থেকে যদি বলি, বা রিলেটিভস যারা বিজনেস করে, বা হচ্ছে বিভিন্ন কোম্পানির ওনারদের সাথে বসে একটু জাস্ট গল্প আড্ডাবাজি করলেও এই জিনিসগুলো সলভ করা যায়। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে এই যে মানে কমিউনিকেশন এবং রিলেশন বিল্ড আপ করা, এই জায়গাগুলো যদি আমরা বিভিন্ন ফ্রেন্ড বলি বা হচ্ছে রিলেটিভস বলি বা হচ্ছে বিভিন্ন কোম্পানির ওনারদের সাথে, এজিএম জিএম ডিরেক্টর বা এই লেভেলের মানুষদের সাথে যদি আমরা কথা বলি, তাহলে কিন্তু আমাদের অনেকটুকু প্রবলেম সলভ হবে।
রাইট জান্নাতুল, তুমি যেটা বললা যে হ্যাঁ কথা বলতে হলে আসলে আমার তো নেটওয়ার্ক দরকার, তাদের সাথে আমার নেটওয়ার্কিং করতে হবে। তো নেটওয়ার্ক লাগবে। নেটওয়ার্কিংটা খুব ইম্পর্টেন্ট, এবং নেটওয়ার্কিং এর জন্য আমার মনে হয় যে যেটা করতে পারে আমাদের যারা এন্টারপ্রেনার তারা বিভিন্ন অ্যাসোসিয়েশন যেগুলি আছে অ্যাসোসিয়েশনের সাথে অ্যাড হতে পারে, রাইট। অ্যাড হতে পারে। যেমন তারা হয়তো সাপ্লাই চেইন অ্যাসোসিয়েশন, সেলস অ্যাসোসিয়েশন, হিউম্যান রিসোর্স রাইট, অ্যাসোসিয়েশন এগুলির যদি মেম্বারশিপ নিয়ে রাখে, জি। তাহলে দেখা যাবে যে তারা হচ্ছে এই আহ, আহ, তাদের সাথে একটা লিংক আপ হচ্ছে, লিংক কোন তৈরি একটা হবে, সেখানে দেখা হচ্ছে, আদার রাইট। কথা শেয়ারিং আর হচ্ছে। এইগুলো সোসাইটি গুলোর সাথে বিল্ড আপ হতে খুব বেশি অ্যামাউন্টেরও প্রয়োজন হয় না, ইয়ারলি একটা রাইট। চার্জ নেই। বন্ধুরা যারা এই অনুষ্ঠানটা দেখছো সবার উদ্দেশ্যে বলছি, যারা হচ্ছে এন্টারপ্রেনার, আমরা জানি তোমরা রিয়েল রিস্ক টেকার, এবং যার ফলেই তোমরা হচ্ছে উদ্যোক্তা, কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমাদের লার্নিং এবং নেটওয়ার্কিংটা যাতে আরো বেশি স্ট্রং হয়, সেই কারণে তোমরা বিভিন্ন অ্যাসোসিয়েশন যেগুলি আছে, সেটা সাপ্লাই চেইন অ্যাসোসিয়েশন, হিউম্যান রিসোর্স অ্যাসোসিয়েশন, অথবা হচ্ছে সেলস অ্যাসোসিয়েশন, অথবা বিভিন্ন ইসের এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন, এদের সাথে কানেক্ট হলে এখান থেকে তোমরা অনেক বেশি লার্নিং এবং নেটওয়ার্কিং পাবা। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ট্রেনিং। ট্রেনিং এর আসলে কোনো বিকল্প নাই। অনলাইনে আমরা প্রচুর ট্রেনিং যেরকম পেতে পারি, গুগল সার্চের মাধ্যমে ট্রেনিং এর ভিডিও আমরা দেখতে পারি, এর বাহিরেও বিভিন্ন অর্গানাইজেশন ট্রেনিং প্রোভাইড করে। আমাদের উচিত যারা ওনার তাদের উচিত এই ট্রেনিং গুলিতে পার্টিসিপেট করা, নিজে শেখা, এবং তার অর্গানাইজেশনের কর্মী যারা তাদেরকেও ট্রেনিং এর মাধ্যমে দক্ষ করা। কি বলো তুমি? ইয়েস বন্ধু, আমি তোমার এই জায়গাটা একমত। আমি আরেকটা পয়েন্ট বলতে চাই, ট্রেনিং আসলে শুধু আমরা যেটা মনে করি যে কোম্পানিগুলো শুধুমাত্র তাদের এমপ্লয়ীদেরকে ট্রেনিং দিচ্ছে, বাট আমরা যদি একটু দেখি অন্যভাবে, অন্য অ্যাঙ্গেল থেকে, যে আমি মনে করি শুধু কোম্পানির এমপ্লয়ি না, কোম্পানির এমপ্লয়ারদেরও ট্রেনিং এর প্রয়োজন। রাইট। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের কোম্পানিগুলো সেই মান্দাত আমলে যারা আছেন বা অনেক আগে থেকে যারা কোম্পানিগুলো ওনার, তারা কিন্তু তাদের থিঙ্কিং কিন্তু এখনো সেই পুরোনো যুগের থিঙ্কিং নিয়েই আছে, লেটেস্ট থিঙ্কিং গুলো আসলে তাদের ভেতরে নেই। তো সেই জায়গাটায় আমি বলবো তাদেরকে একটু ডেভেলপ হতে হবে, তাদেরকে সময়ের সাথে সাথে ওনারদেরকেও ডেভেলপ হতে হবে। শুধু এমপ্লয়িকে ডেভেলপ করলে হবে না, এমপ্লয়ারদেরও ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। রাইট। এবং এই ক্ষেত্রে আরেকটা হচ্ছে অ্যাবিলিটি টু লিসেন। যেরকম অনেক ক্ষেত্রে অনেক অর্গানাইজেশনেই হয় যে যারা ওনার তারা হচ্ছে যে সবার কথা শুনতে চায় না, চায় না, রাইট। সে ভাবে যে সে নিজেই যেটা জানে এটাই বেস্ট, এটা হচ্ছে রাইট, তার বিজনেসের জন্য অনেক ক্ষতি করে ফেলে। ক্ষতি করে তো ফেলে। হচ্ছে তাকে শুনতে হবে, লিসেন রাইট, করা, কাস্টমার কি বলে, কাস্টমারের ফিডব্যাক, কাস্টমারের অবজেকশন, এই অবজেকশন, জিনিসগুলি এগুলো শুনতে হবে, এগুলো বুঝতে হবে। ইভেন বন্ধু যেটা করতে হবে তোমার, দেখা যাচ্ছে যে আমাদের, আমি যদি একটু আমাদের গোড়া থেকে বলি, আমাদের বিভিন্ন আমাদের দেশে গার্মেন্টস সেক্টরের অনেক বিশাল বড় একটা সেক্টর, রাইট। সেখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম টপ লেভেল গুলোতে ইন্ডিয়ান, পাকিস্তানি বা হচ্ছে অন্যান্য কান্ট্রি গুলো থেকে আসছে। কিন্তু বন্ধু আমাদের এই দেশ থেকে এভরি ইয়ার অনেক ভালো ভালো স্টুডেন্ট বের হয়ে আসছে, তাহলে তারা কেন সেই জায়গাটায় যেতে পারে না? এখানে কিছু কিছু পয়েন্ট থাকে, হ্যাঁ আমাদের ওই স্টুডেন্টদের কিছু বুলশিটিং চিন্তা ভাবনা থাকে, আর কিছু কিছু হচ্ছে আমাদের ওনারদের চিন্তা ভাবনা থাকে যে না, বাইরের থেকে যদি আমরা নেই ওরা ভালো সার্ভিস দিতে পারবে, ওরা ওদের কমিটমেন্ট ভালো, ওদের টাইমিং ভালো, ওদের কমিউনিকেশন ভালো। সো এই যে জায়গাগুলো, এগুলো আমি বলবো আমাদের যারা আছেন নতুন, যারা হচ্ছে গিয়ে জব গুলোতে জয়েন করছে বা যারা জব গুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছে বিজনেস গুলোকে, তাদেরকে আমি বলবো এই যে কয়েকটা জায়গা, কমিউনিকেশন, টাইমিং, তারপর এই জায়গাগুলো যদি ঠিক রাখে, তাহলে কিন্তু আমাদের ওনাররাও এক সময় বিলিভ করবে না আমরাও ভালো কিছু পারি, এই দেশের সন্তানরাও ভালো কিছু দিতে পারবে। রাইট। আর একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ক্রিয়েটিভিটি, যেটা আজকে আজকে তুমি শুরুতেও বলেছো, এবং ক্রিয়েটিভিটি
বিকল্প নাই। কোনো ওনার যদি, কোনো উদ্যোক্তা যদি তার বিজনেসে সফল হতে হয়, তাকে ক্রিয়েটিভ হতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে। আমরা হয়তো কম বেশি সবাই জানি, রয়্যাল প্লাগ আমরা চিনি বোধহয়। রয়্যাল প্লাগ, এটা হচ্ছে রয়্যাল প্লাগ। দেয়ালে যদি আমরা কোনো ড্রিল করে কোনো কিছু একটা স্ক্রু লাগাতে যাই, তাহলে হচ্ছে আমাদেরকে ড্রিল করে ওখানে একটা রয়্যাল প্লাগ লাগাতে হয়, রাইট? এই রয়্যাল প্লাগ নিয়ে সেদিন আসলে আমি জাস্ট হচ্ছে একটু জানার চেষ্টা করতেছিলাম যে এটা কে আবিষ্কার করছে। তো আমি দেখলাম ইংল্যান্ডের একজন ইঞ্জিনিয়ার, সে হচ্ছে এইটা আবিষ্কার করছে 1911 সালে, এবং 1912 সালে সে এটা প্যাটেন্ট পায় এই আবিষ্কারক হিসেবে, এবং তার নাম অনুসারে রয়্যাল, ঠিক আছে, প্লাগ এটার নামকরণ করা হয়, এবং তার একটা অর্গানাইজেশন হয় রয়্যাল সামথিং লিমিটেড, এবং ওই অর্গানাইজেশনে এই প্রোডাক্টটা তখন সারা ইংল্যান্ড এবং ইংল্যান্ডের পর পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে যায়, এবং এই একটা প্রোডাক্ট দিয়ে এই কোম্পানি অনেক উপরে উঠে যায়, ঠিক আছে। তো এইখানে ক্রিয়েটিভিটির ব্যাপার। ক্রিয়েটিভিটি হয়তো আমরা ডিফারেন্ট চিন্তা করি না, আমাদের চিন্তা করতে হবে কি ধরনের নতুন প্রোডাক্ট মার্কেটে আনলে মানুষের কাজ সহজ হবে, মানুষের উপকারে আসবে। ওটা অবশ্যই করতে হবে যুগোপযোগী, এবং সেটা লং টাইম কিভাবে নিয়ে যাওয়া যায় সেই জায়গাটাও চিন্তা করতে হবে। আমরা এখানে দেখি যে আমাদের যে জিনিসটা হয় যে সবাই যেটা নিয়ে বিজনেস করছে, আমরা সবাই সেই বিজনেসের প্রতি ঝাঁপায় পড়তেছি। এখন দেখা গেল যে মাস্কের ব্যাপক হচ্ছে চাহিদা, পিপির ব্যাপক চাহিদা, আমরা সবাই পিপি মাস্ক এনে হচ্ছে বিজনেস করা শুরু করেছি, ঠিক আছে। এটা কিন্তু ক্রিয়েটিভিটি না। ক্রিয়েটিভিটির জন্য যে জিনিসটা আসলে দরকার সেটা হচ্ছে যে কি দরকার, অল্টারনেটিভ যেটা মার্কেটে আছে এর বাহিরে কি আনলে হয়তো আমার কাস্টমার, আমার ক্লায়েন্ট সেই জিনিসটা পছন্দ করবে, এটা সার্চ করে বের করা। বন্ধু বলো, তুমি এটা সম্পর্কে একটু বলো। আমার মনে হয় তোমার সাথে একমত, আসলে এটা নতুন কোনো কিছু আবিষ্কার করা এবং সেটাকে লংজিভিটি করা এবং সেটার মান ধরে রাখা। হ্যাঁ, মান যদি ধরে না রাখতে পারি তাহলে কিন্তু আসলে ওই যে যত ভালো জিনিসই আমি নিয়ে আসি, যেমন আমরা যদি নোকিয়ার কথা বলি, নোকিয়া কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট, বাট সেটা হচ্ছে স্যামসাং এর কাছে হেরে গেল, তাই না? সেটা এত বড় একটা কোম্পানি, মানে জাস্ট মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে আমরা বলবো এমন কিছু নিয়ে আসা এবং সময়ের সাথে সাথে চেঞ্জ করা এবং সেভাবে নিজেদেরকে তৈরি করা। স্যামসাং যেই জিনিসগুলো দিচ্ছে একটা মোবাইলের মধ্যে, যে ফিচার গুলো দিচ্ছে, সেগুলো যদি ঠিক নোকিয়া যদি দিত এবং তার প্রাইসটা যদি কিছুটা মিনিমাইজ করতো, তাহলে কিন্তু সে আজকে মার্কেট ধরে রাখতে পারত, তাই না? রাইট। আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছে আমাদের সাথে ইমরুল হোসেন, আমাদের বন্ধু দেখছে জহিরুল ইসলাম, আমাদেরকে বেস্ট উইশ জানিয়েছে, রনি আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে, মিলি আহমেদ সোমা আমাদের সাথে এই প্রোগ্রামটা দেখছে, এবং হচ্ছে ইফতি যে জানিয়েছে জান্নাতুল ফেরদৌস ওয়েল সেইড, তোমাকে জানিয়েছে, ঠিক আছে। আমাকেও বাদ রাখে নাই, আমাকে দীপু বলেছে অসাধারণ উপস্থাপনা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে যে কেউ হচ্ছে কি ভালো কেউ কিছু যদি অ্যাপ্রিসিয়েট করে সেটা আসলে প্রত্যেকেরই ভালো লাগে, রাইট? এই অ্যাপ্রিসিয়েশনটা আসলে বিজনেসের ক্ষেত্রে দরকার, অবশ্যই দরকার। যেমন আমি যখন বিজনেস করছি, আমার যে এমপ্লয়িরা থাকবে, এমপ্লয়িদেরকে আমার প্রতিনিয়ত অ্যাপ্রিসিয়েট করতে হবে তাদের কাজের জন্য। তাদেরকে দেখা যাচ্ছে যে আমি কিন্তু খুব বেশি তাদের যে স্যালারিটা, সেই স্যালারিটা জানতে তাদেরকে স্যালারি দিচ্ছি, এত অ্যাপ্রিসিয়েটেড কি দরকার? কিন্তু আসলে তা না। আমাদেরকে তার জবের স্যালারি তো তার, সেটা সে আমাকে কিছু দিচ্ছে, তার বিনিময়ে সে কিছু নিচ্ছে, তাই না? কিন্তু এই যে তার ভালো কাজের জন্য প্রতিটা মুহূর্তে যদি আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি, হ্যাঁ তুমি খুব ভালো করছো, তুমি আগামীতে আরো ভালো করতে পারবা, এটা তো এই কাজটা খুবই ভালো হয়েছে, ইভেন ছোট ছোট গিফট দেওয়া, তাহলে কিন্তু সে আরো বেশি কাজের প্রতি মনোযোগী হবে এবং সে খুবই ডেডিকেটেড হবে। ওকে, রাইট।
আর যদি আমরা এই অ্যাপ্রিসিয়েশনটা আমাদের কাস্টমার বা ক্লায়েন্টকে করতে চাই, সেম আমাদের সেম কাস্টমারের প্রতিও আমাদের সেরকমই একটা ভালো বিহেভ রাখতে হবে। কাস্টমার হতে পারে অনেক ধরনের, কিন্তু কোনো কাস্টমারকেই তো আমার ফেরত দেওয়া যাবে না, তাই না? কিন্তু সবার সাথে আমার খুব ভালো একটা বিহেভ করে, হ্যাঁ, যদি তার সাথে আমার না হয় যে না আমার এটা হচ্ছে না, কিন্তু সুন্দরভাবে তাকে আমার বুঝিয়ে দেওয়া যে আসলে এটা আমার হচ্ছে না, তার সাথে রাফ বিহেভটা না করাই ভালো। এবং আমার মনে হয় যে যখনই কোনো কিছু সেল করার পর একটা জিনিস আসলে খুব দরকার, সেটা হচ্ছে যদি সম্ভব হয় যখন ছোট বিজনেস বা নতুন বিজনেস, ক্লায়েন্টের কাছে একবার ফোন করে বা একটা ফিডব্যাক নেওয়া যে আমাদের এই প্রোডাক্টটা বা সার্ভিসটা ব্যবহার করছেন আসলে কিরকম। এই জিনিসটা আমরা অনেক জায়গায় গ্যাপ দেখি। আমার কাছে মনে হয় যে যারা এই জিনিসটা করে আমরা তাদের প্রতি একটু লয়াল হয়ে যাই এবং পরবর্তীতে চেষ্টা করি তাদের কাছ থেকে প্রোডাক্টটা নেওয়ার। ওকে, আমরা আমাদের আজকের যে প্রোগ্রাম ড্যাশবোর্ড প্রেজেন্টস চ্যালেঞ্জেস অফ রিস্ক টেকার, আজকে রিস্ক টেকার হিসাবে আমাদের সাথে জান্নাতুল ফেরদৌস এই মুহূর্তে আমাদের লাইভ স্টেশনে আছে এবং আমরা তার কাছ থেকে শুনছি বিভিন্ন বিজনেস উদ্যোক্তা এবং তার চিন্তা ভাবনা। আমাদের প্রায় শেষের দিকে, আমরা এখন জান্নাতুল ফেরদৌসের কাছে জানতে চাবো তার ভবিষ্যৎ পরিকল্পনা কি। থ্যাংক ইউ বন্ধু। আসলে আমার ফিউচার যে যেটা অ্যাম্বিশন যেটা বলা যায় যে আমার বিজনেসটাকে আমি আসলে লং টার্ম নিয়ে যেতে চাই। আমি শুধু আসলে বাংলাদেশের মধ্যেই আমি সাপ্লাই দিব বা বাংলাদেশের মধ্যে এটা করব সেরকম আমার চিন্তা ভাবনা না। আমার চিন্তা আছে যে এটা আমি শুধু বাংলাদেশে কেন, বাংলাদেশের বাইরেও তো দিতে পারি, তাই না? সেই জায়গাটা নিয়েও আমার মানে নিজের যে বাউন্ডারি বাইরে যেও যেন আমি কাজ করতে পারি, সেরকমই একটা চিন্তা ভাবনা আমার আছে। গ্রেট। আমাদের বন্ধুর যে ইচ্ছা জান্নাতুল ফেরদৌসের যে এই তার অর্গানাইজেশনকে আরো বড় করা এবং যাতে হচ্ছে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাহিরে অন্য অন্য জায়গাতেও তার বিজনেসকে এক্সপ্যান্ড করা, এবং সেটা করার জন্য আমি আবারও বলবো কিংবদন্তি গ্রুপ একটা প্ল্যাটফর্ম, এখানে প্রচুর বন্ধুরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছে, তারা এই ব্যাপারে তোমাকে সহযোগিতা করতে পারে। তুমি চাইলে তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারো এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তোমার এই বিজনেস এক্সপ্যান্ড করার জন্য আমাদের বন্ধুদের কাছ থেকে হেল্প নিতে পারো, যাতে তাদেরও বেনিফিট হয়, তোমারও বেনিফিট হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের মিউচুয়াল বেনিফিটের মাধ্যমে আমাদের এই গ্রুপে যে বন্ধুরা আছে তাদের যাতে হচ্ছে তাদের কাজে লাগে, তাদের বিজনেস আস্তে আস্তে বড় হয়, আমরা যাতে বুক ফুলে বলতে পারি এই বড় বিজনেসম্যান হচ্ছে বা এই ইসের বিজনেস নেত্রী হচ্ছে আমাদের বন্ধু, আমাদের কিংবদন্তি পরিবারের, যাতে বলতে পারি যে আমি একসময় তার সাথে লাইভে বসে তার ইন্টারভিউ নিয়েছি, এরকম যাতে হতে পারে। আমরা আসলে সেই কামনাই করি। আমাদের সাথে খুলনা থেকে তন্দা দাস দেখছে এবং শুভেচ্ছা জানিয়েছে এই প্রোগ্রামের জন্য। এবং আজকের আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে আসছি। ড্যাশবোর্ড প্রেজেন্টস দ্য চ্যালেঞ্জেস অফ রিস্ক টেকার একদম শেষ প্রান্তে। আজকের প্রোগ্রামের আমি নূরে সানি এতক্ষণ ছিলাম সাথে, আমার সাথে ছিল আমাদের বন্ধু জান্নাতুল ফেরদৌস, ই সলিউশন বিডির কর্ণধার। এবং হচ্ছে আগামী পর্বে আমরা চেষ্টা করব, হয়তো আগামী পর্ব হতে পারে অথবা আগামী পর্বের আগেও আমরা একটা স্পেশাল এপিসোড করব কোরবানি নিয়ে। কোরবানি এই সাথে যে বিজনেসের সাথে যারা জড়িত আছে আমাদের 2000 ব্যাচের বন্ধু, তাদেরকে আমরা হয়তো সেই প্রোগ্রামে নিয়ে আসব, যাতে টোটালটা সম্পর্কে সবাই জানতে পারে এবং তার আগে কাজে লাগে। তো সেরকম একটা পরিকল্পনা আছে। যারা হচ্ছে কোরবানি রিলেটেড বা কোরবানির সাথে, সেটা হতে পারে ডেয়ারি ফার্ম, সেখান থেকে গরু সেল হতে পারে, অথবা হচ্ছে অনলাইন কোনো প্ল্যাটফর্ম হতে পারে, অথবা হচ্ছে গরু একদম হচ্ছে কোরবানি দিয়ে বাসায় মাংস প্রসেস হতে পারে, যে কোনো কিছু কোরবানির সাথে রিলেটেড। যদি কোনো বন্ধুরা কোনো বিজনেসের সাথে যুক্ত থাকো তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা আগামী পর্ব অথবা আগামী পর্বের আগেই আমরা কোনো স্পেশাল এপিসোড হয়তো করব, যাতে হচ্ছে আমাদের 31,000 মেম্বাররা এটা সম্পর্কে জানতে পারে এবং এই সার্ভিস যদি তাদের দরকার হয় তারা নিতে পারে।
একদম শেষ করার আগে জান্নাতুল ফেরদৌস, তুমি যদি কিছু বলতে চাও আমাদের ৩১,০০০ বন্ধুদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ বন্ধু নুরসানি, আমাদের সেই অ্যাডমিন আমাদের নাজমুল, আর এত বড় একটা প্রোগ্রাম আমাকে সুযোগ দেওয়ার কথা বলা, থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ আমাদের সেই ৩১,০০০ বন্ধুদের যারা হচ্ছে এই প্ল্যাটফর্মে আমরা সবাই আছি, যারা একসাথে আমরা আসলে কিছু করার চেষ্টা করছি, একসাথে বন্ধুত্বটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি। ইভেন কোনো বিজনেস এর ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে বিজনেস আসলে অনেক একার পক্ষে বিজনেস করা সম্ভব না, সবাই মিলে মিলিতভাবেই বিজনেস করা সম্ভব। সো আমি বলবো সবাই মিলেমিশে আমরা অনেক কিছু করতে পারবো ইনশাআল্লাহ, আমি আশা করছি। আর আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই করোনা পরিবেশে সবাই ভালো থাকো, এটাই আশা করছি। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ বন্ধু। আমাদের সাথে শিল্পী দত্ত বন্ধু যুক্ত ছিল, আমাদের আরো অনেক বন্ধুরা যুক্ত ছিল। তো যতটুকু পেরেছি প্রোগ্রামে তাদের কমেন্ট পড়ার। তো শেষ করছি আমাদের আজকের প্রোগ্রাম। দেখা হবে আগামী সপ্তাহে সোমবার রাত ৯টায়। তার আগে যদি কোনো স্পেশাল এপিসোড আমাদের অ্যাডমিন আয়োজন করে তাহলেও দেখা হতে পারে। সবাই আহ, সবাইকে নিরাপদ থাকা এবং ভালো থাকার জন্য উম, অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।